ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা কিংবা ভূরাজনৈতিক ঘটনার সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কি ঘটে যাচ্ছে, কেন ঘটছে, কতদিন ধরে ঘটছে এবং ঠিক কী কারণে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং একই সাথে এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশনস আপনাদের কাছে উপস্থাপন করার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন আমরা ঠিক কী ডিসকাস করছি এবং এই ডিসকাশন থেকে পরবর্তীতে যে জিওপলিটিক্যাল ফিনোমিনাটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি কোন দিকে মোড় নিতে পারে। আমাদের আজকের টপিকে মূলত আমরা যে নতুন সুপ্রিম লিডার ইরানে ইলেক্টেড হয়েছেন সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব। আমরা কভার করার চেষ্টা করব আয়াতুল্লাহ ভার্সেস সুপ্রিম লিডার, এই যে ইন্টারচেঞ্জেবল টার্মিনোলজি ব্যবহার করা হয় এটি কতটি সঠিক কিংবা সঠিক নয়, এবং অবশ্যই এই যে নতুন আয়াতুল্লাহ কিংবা সুপ্রিম লিডার ইলেক্টেড হয়েছেন মোস্তফা খামেনি, এই ইলেকশন থেকে পরবর্তীতে ইরানে যে যুদ্ধ ঘটিত রয়েছে কিংবা ঘটমান রয়েছে এটি ঠিক কোন দিকে মোড় নিতে পারে। আমি আর কথা বাড়াবো না, মূল আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। البته این را هم آمریکایی‌ها بدونن که اگر این دفعه جنگی را بندازن این جنگ منطقه‌ای خواهد. من اینجا لازم از کشورهای همسایه که مورد حمله قرار گرفتن از طرف ایران از طرف خودم عذرخواهی کنم برای اینکه ما اما اگه شما در مسئله هسته‌ای ایران کار اشتباهی بکنید ایران رو مجبور میکنید برن به سمت این امر، چون باید از خودش دفاع کنید. সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ। হি ইজ দ্য রিসার্চ ডিরেক্টর অ্যাট দ্য ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। স্যার, এই এপিসোডে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন আমরা স্যার ডিসকাস করব মূলত আয়াতুল্লাহ আলী খামেনি, তার যে হত্যাকাণ্ড হয়েছে, তাকে যে অ্যাসাসিনেট করা হয়েছে, তার পজিশন সম্পর্কে মূলত আপনাকে জিজ্ঞেস করব। তিনি তো সুপ্রিম লিডার ছিলেন, এই পজিশনটা কি ইরান স্পেসিফিক্যালি ইরানে, এবং কনস্টিটিউশনালি এটা কতটুকু ভ্যালিডেটেড? মানে সুপ্রিম লিডারের পজিশন? জি স্যার, মানে এই সুপ্রিম লিডারটা আসলে মানে আমাদের যে জেনারেল অডিয়েন্স আছে তাদেরকে একটু বোঝানোর জন্য, কারণ অনেকে হচ্ছে আয়াতুল্লাহ আপনার ইয়েটার সাথে মনিকারটার সাথে তারা মনে করে যে এই সুপ্রিম লিডার অতপ্রতভাবে জড়িত, তো অনেকে সুপ্রিম লিডারকে আয়াতুল্লাহ হিসেবে কিংবা আয়াতুল্লাহ মানে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকে। তো এই সুপ্রিম লিডারের পজিশনটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের বলতেন, এবং ইরানের সংবিধানে এই সুপ্রিম লিডারের পজিশনটা আসলে কিভাবে লেখা আছে। ধন্যবাদ। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই যেটা আপনি বললেন যে আয়াতুল্লাহ এবং সুপ্রিম লিডার এ দুটোর মধ্যে মানে এটা চেঞ্জেবল, মানে আয়াতুল্লাহ মানেই কি সুপ্রিম লিডার বা সুপ্রিম লিডার মানেই কি আয়াতুল্লাহ? জি স্যার, খুব জেনুইন একটা কোয়েশ্চেন। ইন্টারেস্টিংলি মুস্তফা খামেনি কিন্তু আয়াতুল্লাহ না স্যার, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সুপ্রিম লিডার হওয়ার জন্য আয়াতুল্লাহ হওয়াটা বাধ্যতামূলক নয়, এবং এই বিষয়টা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না। 1979-এ তো ইরানি বিপ্লবটা হলো। ইরানি বিপ্লব হওয়ার পর প্রথমে আসলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, হি ওয়াজ আয়াতুল্লাহ। বাট ওই সময় কিন্তু 6 বছরের জন্য এই যে পরে যিনি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি পরবর্তীতে সুপ্রিম লিডার হলেন এবং এই যে অ্যাসাসিনেশনে মারা গেলেন সেদিন, উনি কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মারা গেলেন হচ্ছে 1989-তে, জাস্ট 10 বছর উনি ছিলেন। এই 10 বছর 10 ইয়ারের মধ্যে এই সেকেন্ড যিনি হলেন সুপ্রিম লিডার হলেন, মানে এই বর্তমান মুস্তফা খামেনির যিনি বাবা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির আন্ডারে প্রেসিডেন্ট হিসেবে 6 বছর দায়িত্ব পালন করেছেন। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, সরি ইরান, ইসলামিক রিপাবলিক অফ ইরান। এবং এরপরে যখন নাকি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মারা গেলেন এবং আয়াতুল্লাহ আলী খামেনি যখন নাকি টেক ওভার করলেন, তখন কিন্তু উনি আয়াতুল্লাহ ছিলেন না। এটা অনেকে হয়তো জানা নেই। আয়াতুল্লাহ হিসেবে সুপ্রিম লিডার দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আচ্ছা, আয়াতুল্লাহ আলী খামেনিও কিন্তু যখন তিনি দায়িত্বটা নেন তখন উনি আয়াতুল্লাহ ছিলেন না। পরবর্তীতে হয়তো উনি আয়াতুল্লাহ ওই গ্রেডে হয়তো উনি আপগ্রেডেড হয়েছেন। আর মুস্তফা খামেনি তো এখন আয়াতুল্লাহ না, এটা মোটামুটি সবাই জানে। সবচেয়ে বড় কথা, মুস্তফা খামেনি কিন্তু কোনো টপ লেভেলের ক্লারিকও না,
উনি কিন্তু একটা মিড লেভেলের ক্লারিক। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। যেটা আমাদের একটা বোঝার ব্যাপার আছে, আমি পরবর্তীতে আবার বিস্তারিত আলাপে যাব, যে একটা লোক টপ লেভেলের ক্লারিক না, কিন্তু তাকে সুপ্রিম লিডার বানানো হলো। দ্যাট মিনস দ্য ফোকাস of Iranian revolution, is it shifting away from sheer religion towards politics? Yes. মানে আমি আর এখন আমার রিজিওনালি মানে কি বলে রিলিজিয়ন বা স্পিরিচুয়াল বা থিওলজিক্যালি হাইয়েস্ট পসিবল পার্সনকে আমি সুপ্রিম লিডার হিসেবে আমার না হলেও চলছে, রাদার আই এম লুকিং ফর সামওয়ান যার থিওলজিক্যাল জ্ঞান একটা মিড লেভেলে থাকলেই চলবে, কিন্তু তার পলিটিক্যাল জ্ঞান প্রচুর থাকতে হবে। ফরেন পলিসি, ইকোনমি, ফিসকাল পলিসি, অ্যাবাউট দ্য রানিং দি কান্ট্রি, এই ব্যাপারে তার প্রচুর ধারণা থাকতে হবে। দ্যাট মিনস এটা খুবই মার্ক করার বিষয় যে ইরানিয়ানরাও কিন্তু যারা একটা ইসলামী বিপ্লবের মধ্যে দিয়ে যারা বর্তমান সিস্টেমটা চালু হয়েছে, তারাও কিন্তু এখন রিলিজিয়ন বা চাইতে রিয়েল পলিটিক্সকে কোনো অংশে কম গুরুত্ব দিচ্ছে না। এবং মুস্তাবা খামিনির এমপ্লয়মেন্টটা ইজ দ্য টেস্টিমনি অফ হোয়াট এভার আই হ্যাভ জাস্ট সেড। আচ্ছা স্যার, এই খুবই ইন্টারেস্টিংলি স্যার বললেন কথাটা। তবে এই সুপ্রিম লিডারের স্যার এই নমিনেশন এবং অ্যাপ্রুভাল, এই প্রসেসটা স্যার কিভাবে হয়ে থাকে? প্রথম কথা হচ্ছে সুপ্রিম লিডার, এটা অনেকের একটা ভুল ধারণা হয়তো থাকতে পারে যে ওটা হয়তো খুব একটা ক্লোজ একটা রিজিড সিস্টেম কিনা, ওখানে হয়তো জাস্ট একটা সিস্টেমের মধ্যে দিয়ে সামথিং লাইক প্রি অর্ডেইনড একটা সিস্টেমের মধ্যে দিয়ে যে এ মারা গেলে ও আসবে, ও মারা গেলে সে আসবে, এমনভাবে হচ্ছে কিনা, ব্যাপারটা কিন্তু তা না। ইট ইজ এ ভেরি মাচ ডেমোক্রেটিক সিস্টেম। আচ্ছা, প্রথমেই বলে রাখা উচিত যেখানে সুপ্রিম লিডার বলতে আমরা যেরকম সুপ্রিম কিছু একটা বুঝে থাকি, ব্যাপারটা কিন্তু তা না। এই সুপ্রিম লিডারকেও কিন্তু যেটাকে বলে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বলে বলা একটা অ্যাসেম্বলি আছে, 88 মেম্বার। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কিন্তু চাইলে যে কোনো সময় তারা যদি মনে করে সুপ্রিম লিডার ইজ নট পারফর্মিং, তারা কিন্তু তাকেও রিমুভ করতে পারে। এটা অনেকের জানা নেই। সো হি ইজ নট অ্যাবসলিউট অথরিটি বলে কোনো কিছু কিন্তু নাই। ইরানিয়ান ডেমোক্রেসির বিউটিটা যেটা আমার কাছে মনে হয়েছে, এখানে প্রতিটা ব্যক্তি বা প্রতিটা সংস্থা বা প্রতিটা প্রতিষ্ঠানই কারো না কারো কাছে দায়বদ্ধ। সুপ্রিম লিডারের কথা যেটা বললাম, সেও কিন্তু তাকে কিন্তু অবজার্ভ করছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। ইফ হি এভার ডাজ সামথিং ভায়োলেটিং দি স্পিরিট অফ দেয়ার কনস্টিটিউশন, তখন কিন্তু ওই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট সুপ্রিম লিডারকে রিমুভ করতে পারে। এখন অ্যাসেম্বলি অফ এক্সপার্টদেরকে আবার কে সুপারভাইজ করবে, এই প্রসঙ্গটা আসে। অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কিন্তু সরাসরি নির্বাচিত হয় জনগণের ভোটের মাধ্যমে। আচ্ছা, এভরি আফটার 8 ইয়ার্স, প্রতি 8 বছর পর পর ইরানে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট 88% তাদেরকে নির্বাচন করা হয়। আচ্ছা, বাট দের ইজ সাম, এর মধ্যে আবার কথা আছে, এই যে জনগণ যে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করলো 88 জনকে, যারা যারা তাদের ক্যান্ডিডেচার মানে তারা অ্যাপ্লাই করবে যে আমরা এখন উই ওয়ান্ট টু বি মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, সে তো তার ক্যান্ডিডেচার সাবমিট করলো। আমাদের হয় না যে মনোনয়ন জমা দেওয়া হয়, মনোনয়ন বাতিল হয়, সিদ্ধ হয়, ঠিক তেমনি এই যারাই অ্যাসেম্বলি অফ এক্সপার্টের মেম্বার হওয়ার জন্য নমিনেশন সাবমিট করবে, সেটাকে ইনিশিয়াল ভেটিংটা করবে আবার গার্ডিয়ান কাউন্সিল। অফকোর্স গার্ডিয়ান কাউন্সিল এটাকে ওয়েটিং করার পরে যাদেরকে গ্রিন সিগন্যাল দেবে যে ওয়েল ইউ মে কন্টেস্ট, তুমি এখন এটাকে করতে পারো, কন্টেস্ট করতে পারো, তখনই পপুলার ভোট যেটা হবে, জনগণের ভোট যেটা, মানুষ ভোট দিয়ে তাদের ভিতর থেকে হয়তো 3000 নমিনেশন দিল বা দাঁড়ালো, 88 জন ফাইনালি সিলেক্টেড হলো। বাট ইনিশিয়াল ভেটিংটা করছে গার্ডিয়ান কাউন্সিল। এগেইন তাহলে আবার প্রশ্নটা, গার্ডিয়ান কাউন্সিল আবার কার কাছে অ্যাকাউন্টেবল? আমি যেটা বুঝাতে চাচ্ছি, ওই তো পুরো সিস্টেমটার প্রত্যেকটা কম্পোনেন্টই কারো না কারো কাছে অ্যাকাউন্টেবল। কেউ কিন্তু অ্যাবসলিউট অথরিটি বা পাওয়ার হোল্ড করে না। That is why the democracy is inbuilt within this system, যেটা অনেকে বুঝতে পারে না। গার্ডিয়ান কাউন্সিলের মেম্বার থেকে 12 জন, এর ভিতরে 6 জনকে সরাসরি নির্বাচন করেন, নমিনেশন বা নির্বাচিত করেন হচ্ছে সুপ্রিম লিডার নিজে, উনি নিজে 6 জনকে নমিনেট করেন, বাকি 6 জনকে নমিনেট করে তাদের জুডিশিয়ারি। আচ্ছা, সুপ্রিম লিডার যে 6 জনকে নমিনেট করছেন দে আর ক্লারিক্স, আচ্ছা, ধর্মীয় এক্সপার্ট যারা। আর জুডিশিয়ারি যেই 6 জনকে নমিনেট করছে তাদেরকে আবার হতে হবে লয়ার হবে, তাদেরকে কনস্টিটিউশনাল নলেজ থাকতে হবে প্রচুর। আচ্ছা, সো দিস ইজ এ কম্বিনেশন অফ থিওলজি অ্যান্ড ডেমোক্রেটিক প্র্যাকটিস, কনস্টিটিউশনাল প্র্যাকটিসেস। এভাবে করে 12 জন মিলে আমরা গার্ডিয়ান কাউন্সিল হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গার্ডিয়ান কাউন্সিলের মেম্বার কারা হবে সেটার উপরে একটা খবরদারি থাকছে সুপ্রিম লিডারের প্লাস জুডিশিয়ারির।
ঠিক আছে না? আবার গার্ডিয়ান কাউন্সিল খবরদারি করছে হলো অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ভিতরে কারা কারা নমিনেশন পাবে সেটা ওয়েটিং করছে ওরা। অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কিন্তু আবার সুপ্রিম লিডার যদি উল্টো পাল্টা কিছু করে তাকে রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখছে। আবার সুপ্রিম লিডার কিন্তু প্রেসিডেন্ট যদি নির্বাচিত প্রেসিডেন্ট যদি কোনো ভুল করে, কনভিক্টেড হয়, তাকে কিন্তু রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখছে। সো আমি পুরো সাইকেলটা এমনভাবে ওদেরকে, দিস ইজ ওয়েল নিটেড আমার কাছে মনে হয়, যেখানে কোনো ব্যক্তির পক্ষে মনস্টার হয়ে ওঠা সম্ভব না। অ্যাকাউন্টেবিলিটি থাকবেই। মানে অনেকেই ধারণা করে যে সুপ্রিম লিডার তো হাইয়েস্ট অথরিটি অফ ইরান, উনি বোধহয় চাইলেই যে কোনো কিছু করতে পারেন। ব্যাপারটা কিন্তু তা না, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যায়। এবং এই প্রসেসটা কিন্তু এতটা আপনি যতটা এক্সপ্লিসিটলি মেনশন করেছেন, আমরা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এতটা এক্সপ্লিসিটলি মেনশন করা দেখি না। তারা দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনিকে এভাবেই কি পিকচার করা হতো, পেইন্ট করা হতো, যেখানে হি ইজ দ্য সুপ্রিম অথরিটি রেইনিং ওভার ইরান এবং হি ইজ ইনফ্যালেবল। যে জিনিসটা এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে একেবারে একটা করাপ্টেড কনসেপ্ট ছিল। অফকোর্স হি ওয়াজ নট বিয়ন্ড রিপ্রোচ, হি ওয়াজ নট বিয়ন্ড বিং ক্যাস্টিগেটেড বাই দি অথরিটিস। স্যার, উনার যে হত্যাটা হওয়ার পর যে এখন আমরা দেখতে পাচ্ছি যে হত্যা করেছে এবং অ্যাসাসিনেশনটাকে জাস্টিফাইও করা হচ্ছে রেজিম চেঞ্জের আন্ডারে, যে এমন একটা জাস্টিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। এটা স্যার যুক্তরাষ্ট্র কোনো কি স্পেসিফিক কারণ দেখিয়েছে যে কেন তারা এটাকে জাস্টিফাই করছে যে এমন একটা রেজিম চেঞ্জ দরকার ছিল? এটার ব্যাপারে আমি যদি ফ্র্যাঙ্কলি বলতে চাই, দেন অনেক কনস্পিরেসি থিওরি অনেক কিছু চলে আসে। আচ্ছা, তো দিস আর জাস্ট স্পেকুলেশনস, অনেক কিছু বলে থাকে। বাট যেটা হয় যে একটা রিফর্মিস্ট মুভমেন্ট কিন্তু অনেকদিন ধরেই চলছে ইরানে। কিছু যারা পরিবর্তনবাদী, যারা একটা রিফর্ম দেখতে চায় সোসাইটিতে, আরেকটু ওপেন করতে চায় সোসাইটিকে, তারা কিন্তু বিভিন্ন সময় বিপ্লব করেছে। তো এখন এই বিপ্লবটাকে তারা প্রণোদিত পড়েছে যে তারা আসলে একটা অনেক ওপেন সোসাইটি দেখতে চায় ইরানে, নাকি ইট ওয়াজ প্রভোকড বাই দি সিক্রেট এলিমেন্টস লাইক মোসাদ অ্যান্ড সিআইএ, সিক্রেট এলিমেন্টস অফ দোজ টু কান্ট্রিজ। এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে, কনস্পিরেসি থিওরি আছে। বাট ফ্যাক্ট ইজ যে কনস্পিরেসি থিওরি অনুযায়ী তারা কি আদৌ দে হ্যাভ বিন প্রভোকড বাই দি ওয়েস্টার্ন পাওয়ার্স, অর দ্যাট ওয়াজ এ সেলফ কি বলে যে মোটিভেটেড মুভমেন্ট, যে উই উড লাইক টু বি ফ্রি, আমরা অনেক বেশি ওপেন সোসাইটিতে বসবাস করতে চাই। এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা রিফর্ম আন্দোলন চলছিল, এটা ঠিক। তখন ইউএসের মনে হয়েছে যে আমরা যদি কোনোভাবে শুধুমাত্র এই রিফর্মিস্ট যারা আছে এদেরকে একটু প্রমোট করতে পারি, এদেরকে একটু ব্যাকআপ দিতে পারি, তাহলে সম্ভবত ইরানের যে বিপ্লবী সরকার যেটা আছে, ইসলামিক বিপ্লবী সরকার, এটাকে পরিবর্তন করে এটাকে আমরা পাশ্চাত্যের ধাঁচের একটা গণতান্ত্রিক দেশে পরিণত করতে পারবো। এরকম একটা মোটিভেশন হয়তো বা তাদের ছিল। তবে তাদের ক্যালকুলেশনে যে ভুল ছিল সেটা আমরা দেখতেই পাচ্ছি। যেমন এই সমস্ত সিস্টেমগুলোর একটা বড় স্ট্রেংথ হচ্ছে এই সিস্টেমগুলো কিন্তু কোনো পার্সন ডিপেন্ডেন্ট না। অফকোর্স আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বাংলাদেশেও আছে, যে কোনো রাজনৈতিক দলের কথা যদি বলি, যে দলীয় প্রধান যে ব্যক্তিটা থাকেন, পুরো দলটা বা পুরো ওই ব্যক্তির উপর এত বেশি ডিপেন্ডেন্ট যে ওই ব্যক্তি যদি কোনো কারণে যদি মারা যান, তাহলে পুরো দলটাই দেখা যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মানে হি ইজ দ্য সিম্বল অফ ইউনিটি, এরকম হয় না? তো হয়তো ইউএসও ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি ইজ দ্য সিম্বল অফ ইউনিটি অফ দ্য এন্টায়ার ইরানি পিপল। কাজে যদি আমরা ওটাকে ধ্বংস করে দিতে পারি, সিস্টেমটা কোল্যাপস করবে, রিফর্মিস্টরা তখন রাইজ করবে, পথে নেমে আসবে, একটা অনেক বেশি মুক্তবাদী একটা ডেমোক্রেটিক একটা সরকার, ওই শাহ ধাঁচের আর কি, পাহলভি ধাঁচের কোনো সরকারকে প্রতিষ্ঠা করা যাবে। কিন্তু আমরা দেখলাম সেটা হয়নি, বরঞ্চ এটা হিতে বিপরীত হয়েছে। যখন নাকি আয়াতুল্লাহ আলী খামেনি তাদের আইকনিক লিডারকে যখন স্ট্রাইক করা হলো, তাদের ইন্টারনাল যে ডিভিশন ছিল রিফর্মিস্টদের ভেতরে এবং ট্র্যাডিশনালিস্টদের ভেতরে, এটাকে ভুলে গিয়ে তারা কিন্তু সবাই ইউনাইটেড হয়ে গেল। এখানে কিছু মিসক্যালকুলেশন ছিল অন দি পার্ট অফ ওয়েস্ট অ্যাজ ওয়েল, যে তারা যদি শুধুমাত্র ইফ দে উড হ্যাভ লিমিটেড দেয়ার অ্যাটাক অন মিস্টার খামেনি অর হিজ টপ লিডারশিপ যারা ছিল, বিভিন্ন আর্মি জেনারেল বা অন্যান্য যারা ছিল, ওইটুকুতে যদি তারা সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু ভুলটা হতো না। তারপরে রিফর্মিস্টরা ভাবতো যে ঠিক আছে, ট্র্যাডিশনালিস্ট লিডার্স আর গন, লেট আস মেক এ নিউ স্টার্ট। বাট ওরা ভুলটা করলো কোথায়? ওরা সাধারণ জনগণের উপর যখন অ্যাটাক করা শুরু করলো, দে স্টার্টেড অ্যাটাকিং অন দি স্কুলস, কিডস, ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে তাদের ডেড বডিগুলো ফিরে আসছে। তারা অ্যাটাক করা শুরু করলো অয়েল রিফাইনারির উপরে, তারা অ্যাটাক করা শুরু করলো ব্যাংকের উপরে, নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপরে,
পাইপলাইনের উপরে, what kind of war is that? মানে আপনি আলটিমেটলি কি চাচ্ছেন? You want to change the regime or you want to kill the entire Iranian population? মানে পুরো মাসটাকে কি আমি শেষ করে দিতে যাচ্ছি? আমি ইকোনমিটাকে শেষ করে দিতে যাচ্ছি, আমি জ্বালানি এনার্জি সেক্টরটাকে পুরো ড্রুইং করে দিতে যাচ্ছি। দেন হাউ ক্যান উই মিন যে ইরানিয়ান যে রিফর্মিস্ট যারা, ওরা কীভাবে বিলিভ করবে যে দে কেম টু সেভ আস, দে কেম টু রেস্কিউ আস ফ্রম আ ভেরি ট্র্যাডিশনালিস্ট একটা রিজিড একটা রিজিম থেকে আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য ওরা এখানে উদ্ধারকারী সেভিয়ার হিসেবে আসছেন। ওই মেসেজটা তো ইউএস কিংবা ইসরায়েল দিতে পারেনি। এবং স্যার এটা তো হিস্টোরিক্যাল। 1953-তে আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ মোসাদ্দেকে যেভাবে আউস্ট করা হলো, তারপর আমরা 1980 থেকে 88 পর্যন্ত দেখতে পেয়েছি ইরানের এগেনস্টে ইরাকের যে যুদ্ধ রয়েছে সেটা তো ইউএস ব্যাকডে ছিল এবং তখন আপনার কেমিক্যাল ওয়েপন্স ইউজ করা হচ্ছিল। তো এই যে ডিস্ট্রাস্ট, এটা তো স্যার একদিনের না, এটা তো ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই কোহিশনটা তারা কেন ক্যালকুলেট করলো না, এটাই আমার অবাক লাগছে। সে এবং আপনি যেটা স্যার বললেন যে একটা ডেমোক্রেটিক রেজিম তারা ইনস্টিল করার চেষ্টা করেছে, দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি দ্যাট নোবডি asked for। তো স্যার এই যে নতুন যে মোস্তফা খামেনি তিনি যে ইলেক্টেড হলেন স্যার, তাকে তো কিছু কিছু আউটলেট স্যার বলছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটসগুলো বলছে তিনি আরেকটু হার্ড লাইনার আপনার আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে। এটা স্যার কি আসলে সত্য যে উনি কি আরেকটু হার্ড লাইনিং অ্যাপ্রোচ থেকে আসছেন নাকি উনি রিফর্মিস্ট? না, উনি অবশ্যই রিফর্মিস্ট না, উনি অবশ্যই হার্ড লাইনার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এখানে দু একটা জিনিস একটু বলতে চাই যেগুলো অনেক জায়গাতে অনেক ন্যারেটিভ আসছে, এটা সত্যাসত্য বলার জাজ করা হয়তো সময় বলে দেবে এটা কতটা সত্য। যেমন হার্ডলাইনার বলতে আমরা কি বুঝাই, ফান্ডামেন্টালিস্ট বলতে আমরা কি বুঝাই। যেমন এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, আজকে ইউএস কিংবা ইসরায়েলের যে পরিমাণে ইন্টেলিজেন্স আছে, ইরানের তো তার চেয়ে কোনো অংশে কম ইন্টেলিজেন্স নেই। তারাও তো একদম প্রিসাইসলি পিন পয়েন্টে ইসরায়েলি তারপরে আমেরিকান বিভিন্ন পয়েন্টে গিয়ে তারা স্ট্রাইক করছে না। দে হ্যাভ গট অ্যান ইকুয়ালি ভাইব্রেন্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ওয়ার্কিং, তাই না? এখন আয়াতুল্লাহ আলী খামেনি কি জানতেন না যে হি কুড বি এ পটেনশিয়াল টার্গেট? অবশ্যই তো জানতেন, অবশ্যই। তাদের যারা পরামর্শদাতা, যারা অ্যাডভাইজার, তারাও কি বলেনি যে ইমাম আপনি জায়গা চেঞ্জ করেন, আপনি অন্য কোনো হাইডে চলে যান বা একটা সেফ শেল্টারে চলে যান, বিকজ উই আর এক্সপেক্টিং অ্যান্টিসিপেটিং আ লাইফ থ্রেট অন ইউ। এই ইন্টেলিজেন্সটা তো নিশ্চয়ই তাদের ছিল। তাহলে উনি ওয়াই ডিড হি কন্টিনিউ হিজ ভেরি ইউজুয়াল লাইফস্টাইল? ওয়াই ডিড হি ট্রাই টু টেক এনি কাভার? উনি কোথাও হাইড করার চেষ্টা করেন নাই কেন নিজেকে? উনি কোনো একটা থার্ড কান্ট্রি থেকে আশ্রয় নিলেন না কেন? এই প্রশ্নগুলো কিন্তু ভেবে দেখার মতো। অনেকেই বলে থাকে knowing fully well that they will target me first, উনি sort of এটাকে কি বলা যায়, সেলফ স্যাক্রিফাইস। উনি জানতেন যে প্রথম আঘাতটা আমার উপরে আসবে, তারপরে আঘাতটাকে স্বেচ্ছায় বরণ করেছে। বিকজ অনেকে বলে থাকে উনি চিন্তা করেছেন ওদের আমেরিকার অবজেক্টিভটা যদি হয়, আমেরিকা ইসরায়েল নেক্সাস এন্ড অবজেক্টিভ যদি হয় শুধুমাত্র আমাকে হত্যা করা, ইফ দে রিমেন স্যাটিসফাইড, আমাকে হত্যা করে তাদের যদি মনে হয় যে the objective has been achieved, let them do that, let my country remain safe. Just think, মানে তার থিঙ্কিং এর লেভেলটা, যদি আমাকে মারাটাই যদি তাদের অবজেক্টিভ হয়, যেটা ওরা বলছে রেজিম চেঞ্জ, আমি মারা গেলে যদি ওরা স্যাটিসফাইড হয়, ঠিক আছে আমাকে মেরে ওরা চলে যাক, আমার জনগণের উপর তারা আর কোনো রক্তপাত না করুক। অনেকে বলে দ্যাট ওয়াজ হিজ মোটিভেশন, ওরা আমাকেই মারতে চায়, ঠিক আছে লেট মি স্টে হিয়ার। এটা একটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রেজিম চেঞ্জ, যেটা একটু আমি বলছিলাম যে এই সিস্টেমটা এত বেশি সলিড, it is not dependent on a person. When he knew it fully well, they might kill one Khomeini, then another Khomeini, then another Mustafa Khomeini or whoever. But system ta erokom, you kill one leader, system will automatically create another new leader. Yes. So you cannot eliminate the system altogether. But এটা কিন্তু খুব intricate system, sir. Right. So that is why I say that was a futile attempt. মানে ইউএসের যে ভেরি মিসক্যালকুলেশন শুরুতেই, যে রেজিম চেঞ্জ মানে আয়াতুল্লাহ আলী খামেনিকে মারলে রেজিম চেঞ্জ হয়ে যাবে, বাট রিয়ালিটিতে দেখা গেল এটা হচ্ছে না। এবার হার্ডলাইনের ব্যাপারটাতে আসি, যেই ব্যক্তি এভাবে চিন্তা করতে পারে, হ্যাঁ, যে কাম হোয়াট মে, আই এম নট গোয়িং টু সারেন্ডার, কাম হোয়াট মে, আই এম নট গোয়িং টু লেট মাই পিপল ডাউন, লেট দেম টেক মাই লাইফ বাই মাই কান্ট্রি সার্ভাইভস, এই ধরনের থিঙ্কিং যাদের থাকে, এবং এই the people যারা who doesn't ever compromise with their philosophy or ideology, তাদেরকে তো আমরা হার্ডলাইনার বলি।
হার্ডলাইনারটা এই পর্যায়ের যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে সম্ভবত শিয়া যারা আছে তাদের ভিতরে যে ব্লাড লিনিয়েজ অনুযায়ী সম্ভবত ডাইনাস্টিক ফরম্যাটে সম্ভবত ওদের সুপ্রিম লিডার বা এরা নির্বাচিত হয়ে থাকে, যে রাজার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে। তো দে ওয়ান্টেড টু ব্রেক ফ্রি ফ্রম দি নোশন, যেটা আমি জানি। ব্রেক ফ্রি ফ্রম দি নোশন কীরকম? যেমন আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বাচ্চা মানে সন্তান ছিলেন না। দে ডোন্ট হ্যাভ এনি ব্লাড লিনিয়েজ বিকজ দে কনসিয়াসলি ওয়ান্টেড টু ব্রেক দিস নোশন যে না, তোমরা যেটা ভাবছো ব্যাপারটা তা না, আমরা এখানে কোনো ডাইনাস্টি এস্টাবলিশ করতে যাচ্ছি না, এখানে মুহাম্মাদের কোনো ডাইনাস্টি হতে যাচ্ছে না যে মুহাম্মাদের ব্লাড লাইন ধরে ধরে যারা আসবে তারাই শুধুমাত্র নেতা হবে। এই যে ভুল ধারণাটা ইভেন আমাদের সুন্নি সমাজে প্রচলিত, এটাকে তারা ভুল প্রমাণ করতে চেয়েছেন। সো আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সন্তান না। ঠিক একইভাবে মুস্তফা খামেনি কিন্তু শুরু থেকেই ডিসপাইট হ্যাভিং অল দি কোয়ালিফিকেশনস টু বিকাম দি সুপ্রিম লিডার, সে কিন্তু একটা লো প্রোফাইল মেনটেন করেছে, যেটা আমি জানতে পেরেছি আর কি বিভিন্ন লেখা পড়ে। সে লো প্রোফাইল মেনটেন করেছে এই জন্যেই হি ডিড নট want to become the supreme leader. He never ever contested for any government office. উনি কোনোখানে নির্বাচন কোনোখানে কন্টেস্ট করেননি, বিকজ he also wanted to break that notion যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই আবার পরবর্তী সুপ্রিম লিডার হবে। মানুষ যদি এরকম কোনো ধারণা না করে বসে যেখানে একটা ডাইনাস্টি ক্রিয়েট হচ্ছে, এই ধারণাটাকে কিল করার জন্যই এই মুস্তফা খামেনি কিন্তু খুবই একটা লো প্রোফাইল মেনটেন করতেন। আচ্ছা, এই জন্য উনি কি বলে সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত ইরানের অনেক জনগণ ওনার নামই জানতেন না। আচ্ছা, ইটস ট্রু। এখন যেটা হয়েছে, উনি কিন্তু এটা ঠিক জন্য পাবলিক কোনো অফিস কখনো হি ডিডন্ট এভার সিক এনি পাবলিক অফিস, বাট উনি কিন্তু শুরু থেকেই হি ওয়াজ ভেরি ডিপলি ইনভলভ উইথ দি IRSG, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এমনকি ইরাক ইরান যুদ্ধে কিন্তু হি পার্টিসিপেটেড। ওনার ব্যাটালিয়নের নাম ছিল হাবিব ব্যাটালিয়ন সম্ভবত। আচ্ছা, হাবিব ব্যাটালিয়নের একজন মেম্বার হিসেবে হি ফট ইন দি ইরাক ইরান ওয়ার অ্যাজ এ মেম্বার অফ দ্য IRSG। তখন থেকে কিন্তু ওনার ওই IRSGর সঙ্গে রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে ওনার একটা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটাকে উনি মেনটেন করেছেন। যেটা বলা হয়ে থাকে যে আয়াতুল্লাহ আলী খামেনির যে দীর্ঘ 37 বছরের সময়টা, এই সময়টাতে এই যে মুস্তফা খামেনি ওয়াজ নেভার ফ্রন্ট ফেস, উনি এখন সামনে আসেননি, কিন্তু এই যে IRSGর যে এটাকে কি বলা যায় কোহেশন, ইউনিটি ধরে রাখা, ওদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ইউনিটি ধরে রাখা, এগুলোর জন্য নেপথ্য থেকে উনি অত্যন্ত ইফেক্টিভ রোল প্লে করেছেন, বাট হি নেভার কেম ইন পাবলিক। আচ্ছা, সো হি হ্যাজ গট ট্রেমেন্ডাস নলেজ অ্যাবাউট হাউ দি IRSG ফাংশনস, হাউ দি এন্টায়ার ইন্টেলিজেন্স অফ ইরান ফাংশনস, এর ব্যাপারে ওনার কিন্তু পরিষ্কার একটা ধারণা আছে। অন দি আদার হ্যান্ড, যেটা আমি শুরুতে বলেছি যে উনি কিন্তু অ্যাজ এ ক্লারিক he is not graded very high. ওনার গ্রেডিং কিন্তু অত ভাই না, উনি ইজ এ মিড লেভেল ক্লারিক, বাট হি ইজ বলবো যে হি ইজ এ ভেরি টপ লেভেল ইন্টেলিজেন্স অপারেটিভ, হি ইজ এ টপ লেভেল মিলিটারি প্ল্যানার। তো সব কিছু মিলিয়ে তার যে ইয়েটা, যে তার যেখানে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচনটা, এটা আমি মনে করি ফর দি ওয়েস্ট, আমি ওয়েস্ট বলবো না, স্পেসিফিক্যালি US and ইসরায়েলের জন্য দিস ইজ এ ব্যাড নিউজ। আচ্ছা, দিস ইজ গোয়িং টু বি এ ব্যাড নিউজ। হি ইজ গোয়িং টু বি মোর হার্ড, more strict in his philosophy because since his birth, মানে ছোটকাল থেকে কিন্তু সে ওই ধরনের মিলিটারিদের সঙ্গে তার যে IRSGর কথা বললাম, ইন্টেলিজেন্সের কথা বললাম, সেগুলোর সঙ্গে কাজ করে সে অভ্যস্ত। এবং আমার তো মনে হয় যে সমস্ত ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো যে সমস্ত জায়গাতে ইভেন ছাড় দিতেনও, মুস্তাফা হয়তো সেসব জায়গায় ছাড় দেবে না প্রবাবলি। আচ্ছা, দিস ইজ নট এ গুড নিউজ ফর US, আই থিঙ্ক। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন স্যার, তার অবশ্যই ইন্টেলিজেন্সের নলেজ আছে, তার IRGC নলেজ আছে এবং ব্যাটলফিল্ড এক্সপিরিয়েন্স আছে। অফকোর্স এইসব কিছুই কিন্তু তাকে আরও বেশি হার্ডলাইনার বানিয়ে ফেলেছে। স্যার, এই যে মুস্তফা খামেনি যে ইলেক্টেড হলেন, নির্বাচিত হলেন, এটা নিয়ে স্যার আপনার যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইডে যদি বলি যে নোটেবল যে কান্ট্রিজগুলো রয়েছে, তারা কীভাবে রিয়াক্ট করেছে? কোনো কি আমরা উচ্চবাচ্য? ডেফিনেটলি আমরা তো US এর ব্যাপারটা আমরা পরিষ্কার জানতেই পারি যে US ডিডন্ট লাইক ইট। ট্রাম্প তো বলছিলেন যে ওদের রেজিম চেঞ্জে কে আসবে সেটা ট্রাম্প সিলেক্ট করে দেবে, বাট ইট ডাজন্ট হ্যাপেন।
এটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ কেন একটা প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরনের একটা কমেন্ট শোনাটা খুব দুর্ভাগ্যজনক একটা এবং ব্যাপার। স্যার এটা উনি অনেক এক্সপ্লিসিটলি বলেছিলেন এবং বলেছেন যদি এর এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়, তারা যদি নিজেরা কোনো ধরনের লিডার চুজ করে থাকেন, তাহলে কিন্তু রিপারকাশনস উইল বি ওয়ার্স দ্যান দে আর নাও। স্যার এটা কি ইন্টারন্যাশনাল লর ভায়োলেশন না, ইভেন অ্যাজ রেটোরিক? অবশ্যই, বাট ফ্যাক্টটা হচ্ছে যে আসলে এই প্রশ্নটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কারণ আমার প্রবাবলি আমার মনে হয় ইউএস হ্যাজ গট এনাফ লেসন। ইউএস বাই এনি মিনস দে উইল ট্রাই টু শর্ট ইন দি ওয়ার। তারা হয়তো একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করবে, একটা ফলস সেন্স অফ ভিক্টরি নিয়ে বা ফলস সেন্স অফ ভিক্টরিটাকে প্রমোট করে যে আমরা যা এক্সপেক্ট করছি তার চেয়ে অনেক বেশি অর্জিত হয়েছে বলে টলে আলটিমেটলি ইউএস উইল ব্যাক অফ। ওর কোনো অপশন নেই, সামনে ওর মিড টার্ম ইলেকশন আসছে ওদের সময়, তাই না? তো এই সময়টাতে আই ডোন্ট, আর যে পরিমাণ কস্ট অফ ওয়ার যে পরিমাণ জি স্যার কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, এটাকে স্যার ডাইভালজ করা হচ্ছে না। এটা হ্যাঁ, এটাকে ইয়ে করা সম্ভব না, এটাকে সাস্টেন করা সম্ভব না, এটাকে ডিফিউজ করা সম্ভব না। সো হোয়াট দি ইউএসএ মাই ট্রাই টু ডু, তারা এখন একটা ডিপ্লোম্যাটিক এক্সিটের পথ খুঁজবে। আমরা গতকালকে আমি দেখলাম টিভিতে দেখলাম যে গালফের প্রত্যেকটা অ্যাম্বাসেডার তারা সিকিউরিটি কাউন্সিলে গিয়ে তারা একটা ড্রাফট রেজলিউশন প্রপোজ করছে যেখানে ইরানকে কন্ডেম করা হবে যে ফর দেয়ার অ্যাট্রোশিয়াস অ্যাক্টিভিটিস, যে ইরান যে ওদের যে ওয়েল রিফাইনারি এবং অন্যান্য জায়গাতে অ্যাটাক করছে, এইটার এগেনস্ট সর্ট অফ complaining to the Security Council whom they didn't count at all. ইরাকে যখন নাকি ইরানে যখন নাকি ইউএস যখন অ্যাটাক করে, সিকিউরিটি কাউন্সিলের কোনো have we seen any activity of Security Council? Was it effective at all? এটা তো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে লিগ অফ নেশনসে যে অবস্থা হয়েছিল, এক্স্যাক্টলি ইউএনের অবস্থা সেই অবস্থা চলে গেছে। জি স্যার, ইম্পর্টেন্ট কন্ডেমনেশনস পর্যন্ত রিস্ট্রিক্ট। এক্স্যাক্টলি, যে এই যে কি বলে যে গাজাকে নিয়ে এত কিছু হয়ে গেল, নেতানিয়াহুকে নিয়ে যে ইন্টারন্যাশনাল কি বলে কোর্টে জি আইসিসি যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো, নো ইম্প্যাক্ট, দে ডোন্ট কেয়ার এট অল। কিন্তু এখন তারা আবার সেই সিকিউরিটি কাউন্সিলের কাছে যাচ্ছে না। আমাকে হয়তো জিজ্ঞেস করা হতো কই, ইউএসএ তো যায়নি, ইউএসএ তো যাবে না। ওর যে ইয়েরা আছে গালফ কান্ট্রিতে যে সমস্ত ওদের পেট যেগুলো আছে আর কি, তারা শব্দের লাইন ধরে কালকে দেখলাম ওই যে আল জাজিরাতে দেখলাম ওই ইয়েতে সিকিউরিটি কাউন্সিলে গিয়ে তারা একটার পর একটা, একজন আসছে, একজন অ্যাম্বাসেডার কিছু বক্তব্য দিচ্ছে, তারপর আরেকজন অ্যাম্বাসেডার আসছে বক্তব্য, সবার একই কথা যে ওয়ার মাস্ট স্টপ, এখানে ইয়েকে বলে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এই আওয়াজগুলো ওরা কেন তুলছে? বিকজ they want the war to stop now. Of course. They don't have the appetite to continue the war anymore. I'm talking about US and Israel. Of course. If not Israel, US of course. তারা কিন্তু যুদ্ধটাকে চালিয়ে নেওয়ার মতো তাদের আর সক্ষমতাও নেই, তাদের ওই অ্যাপেটাইটটাও নাই। Of course. সো তারাও কিন্তু এখন একটা ডিপ্লোম্যাটিক এক্সিটের দিকে যাবে, এটা আমি বিশ্বাস করি। জি স্যার। এটা খুব একটা প্রলং করবে না। জি স্যার। এখন আমরা কাজেই ইরানে সুপ্রিম লিডার কে আসলো, এটাকে ইউএস অ্যাকসেপ্ট করলো কি করলো না, এই ইস্যুগুলোই সম্ভবত তার সামনে আসবে না। না আসুক স্যার, এটা বলতে পারি আমরা। এবং আমি যদি আপনাকে লাস্ট কোয়েশ্চেন করি, মোস্তফা খামেনির দিকে আবার চলে যাই। উনার অসপেশিয়াস আমরা যদি বলে থাকি যে উনার লিডারশিপে আমরা এখন কি দেখতে পাচ্ছি, যুদ্ধটা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যদি জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় উনি কোন দিকে মন নেওয়াতে পারেন এই যুদ্ধটা, উনার পার্সপেক্টিভ থেকে কোন দিকে আগাতে পারেন? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পজিশন সম্পর্কে তো আমরা যথেষ্ট অবগত, কিন্তু এই নতুন যিনি সুপ্রিম লিডার আছেন, আপনার মতে তিনি কোন দিকে নিতে পারেন? দি পলিটিশিয়ানস ওয়ার্ল্ড ওভার, পুরো পৃথিবীতে যত পলিটিশিয়ানরা আছে, আমি মনে করি মুস্তফা খামেনি বা ট্রাম্প এরা কেউ তার ব্যতিক্রম না। পলিটিশিয়ানরা কিন্তু পলিটিক্যাল রেটোরিক হিসেবে অনেক কথা বলে থাকেন, এই করে ছাড়বো, ওই করে ছাড়বো, 2 বছর ধরে প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাব, হ্যাঁ আজকে ট্রাম্পকে ধরে না আমাদের পাগলাগারোতে ঢুকানো হবে, অনেক রেটোরিক আমরা শুনতে পাই। বাট এরা সবাই তো কনসিয়াস পিপল, তো সবাই তো কনসিয়াস মানুষ, আর আমাদের মতো তো না, ওদের চোখের সামনে এই হত্যাযজ্ঞগুলো ঘটছে। কাজে আমার মনে হয় যে একটু আগে আমি যেটা বললাম যে ট্রাম্পের যেরকম ওয়ারটাকে কন্টিনিউ করার অ্যাপেটাইট আর নাই বলেই আমার মনে হচ্ছে। অ্যাজ এ সেন্সিবল পার্সন আমার মনে হয় যে ইরানের সুপ্রিম লিডার নতুন যিনি নির্বাচিত হয়েছেন মুস্তফা খামেনি, ওনারও আমি মনে করি না যে এই যুদ্ধটাকে এন্ডলেসলি কন্টিনিউ করে নেওয়ার মতো কোনো মানসিকতা তার ভিতরে থাকবে। বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে দি ক্যাজুয়ালিটি ইজ হিউম্যানিটি, মানুষ মারা যাচ্ছে,
মানুষ মারাচ্ছে। কাজে আমার একটা পার্সোনাল জেদ বা কোনো ক্ষোভ বা কোনো একটা ইডিওলজিক্যাল হার্ডলাইন বা যা কিছু আমি বলি বা রিজিডিটি থেকে আমি আই উইল লেট অ্যান্ড অ্যালাউ টু কন্টিনিউ ফর এভার অ্যান্ড পিপল কিপস ডাইং অ্যান্ড ডাইং, এটা কোনো সেন্সিবল মানুষের কখনোই কাম্য হতে পারে না। তো আমার মনে হয় যে পলিটিক্যাল রেটোরিক্স অ্যাসাইড তারাও ধীরে ধীরে ডিপ্লোম্যাটিক দিকে হয়তো ঝুঁকবে। তবে হয়তো আরও কিছুদিন তারা ইয়ে করবে যে সর্ট অফ টিট ফর ট্যাট, মানে আমাদের যত ক্ষতি করে গেল ওদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে ব্যাপারটা না করে হয়তো ফিউচারে যাতে ইউএসএ যাতে গালফ কান্ট্রিতে তাদের বেসগুলোকে অত কমফোর্টেবলি বেস আবার তৈরি করে ওখান থেকে অপারেট করতে না পারে, এই জন্য একটা স্ট্রং সিগন্যাল গালফ কান্ট্রিগুলোকে দেওয়ার জন্য যে ডু নট হোস্ট দি ইউএস ফোর্সেস এনিমোর, এটাকে স্ট্যাবলিশ করার জন্য হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করবে। Just to show যে তোমরা কিন্তু if you do not cooperate with us, if you act like the কি বলে client of the USA, then we have the capacity to punish you. এই মেসেজটা দেওয়ার জন্য ইরান হয়তো আরও 2-4 দিন কন্টিনিউ করবে, বাট at the end of the day it is not in the best interest of Iran, it is not in the best interest of either US or Israel, it is not in the best interest of the rest of the world to see the war continue. সবাই চাচ্ছে যে যুদ্ধটা থেমে যাক। আমার মনে হয় যে the good sense will prevail and some sort of diplomatic arrangement will be reached soon. যেটা আমি মনে করছি না যুদ্ধটা আর খুব বেশি প্রলংড হবে। স্যার আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেক গুড সেন্স প্রিভেইল। আমরা আসলে এক্সপেক্ট করতে পারি যে এই যুদ্ধটা খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে। এটা শুধুমাত্র যে এই কটা দেশের উপরে এফেক্টটা পড়ছে তা না, আমরা তো স্যার দেখতেই পাচ্ছি আমাদের নিজের দেশেই রিপারকাশনসগুলো আমরা এখন ফিল করতে পারছি। আশা করি খুবই শীঘ্রই আমরা একটা রেসপন্সিবল ডিপ্লোম্যাটিক সলিউশনের দিকে আগাতে পারবো। উই হোপ সো। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এই এপিসোডে এতটা এনলাইটেনিং একটা ডিসকাশন দেওয়ার জন্য, এবং আশা করি পরবর্তী অন্যান্য ডিসকাশনে আপনি আমাদের শোতে জয়েন করবেন আমাদেরকে। থ্যাংক ইউ স্যার। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা ইম্পর্টেন্ট ছিল আজকের ডিসকাশনটি। আয়াতুল্লাহ এবং অবশ্যই সুপ্রিম লিডারের মধ্যে যে ডিস্টিংশনটা আছে সেটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, ইলেকশন প্রসেসটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে যাবেন, সাবস্ক্রাইব এবং লাইক করবেন রেসপেক্টিভলি, এবং ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ঠিক কী ডিসকাশনস আপনারা দেখতে চান, কেমন ডিসকাশনস দেখতে চান, এবং যদি আপনাদের কোনো টপিক রেকমেন্ডেশন থাকেন আমাদের অবশ্যই জানাবেন। We hope to see you soon. Thank you.